পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের গাড়ি বহরে চোরাগোপ্তা হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত। বাংলাদেশে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি করেছে বিএনপি। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পাবলিক বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল ঈদের পর খুলে দেওয়ার ঘোষণা। কি বলছে শিক্ষার্থীরা? আমাদের সিদ্ধান্ত, আমরা আজকে হলে উঠেছি, মেয়েরা একটা হলে উঠেছি এবং পর্যায়ক্রমে মেয়েরা আমরা অন্যান্য হলগুলোতে উঠে যাব। আমরা 17 মে পর্যন্ত অপেক্ষা করব না। ভারতে করোনা ভাইরাসের নতুন প্রজাতি নিয়ে আশঙ্কা। আর ফোন ইনে শ্বাসতন্ত্রের রোগ সংক্রান্ত প্রশ্নের জবাব দেবেন একজন বিশেষজ্ঞ। তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের একটি গাড়ি বহরের উপরে এক চোরাগোপ্তা হামলায় দেশটিতে তাদের রাষ্ট্রদূত লুকা আটানাজিও নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় কানাইয়ামাহুরো শহরে চালানো এই হামলায় ইটালির সামরিক বাহিনীর আরও একজন কর্মকর্তা ও গাড়ির চালক নিহত হয়েছেন। ইটালির প্রেসিডেন্ট এই আক্রমণের নিন্দা করেছেন। মিয়ানমারে জেনারেলদের হুমকি সত্ত্বেও হাজার হাজার মানুষ আজও দেশের বিভিন্ন শহরের রাস্তায় নেমে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভ করেছে। ধর্মঘটের কারণে ব্যবসা বাণিজ্য মোটামুটি বন্ধই ছিল। রাজধানী নেপিডোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। জাতিসংঘ মহাসচিব শক্তি প্রয়োগের জন্য সেনাবাহিনীর নিন্দা করেছেন এবং তিনি রাজবন্দীদের মুক্তি দেবার দাবি জানিয়েছেন। ব্রিটেনে করোনা ভাইরাসের টিকা দেবার ফলাফলে দেখা যাচ্ছে যে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়া ঠেকাতে এটি বড় ধরনের ভূমিকা রাখছে। স্কটল্যান্ড থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে যে সেখানে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার 4 সপ্তাহ পর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা 85 থেকে 94% পর্যন্ত কমে গিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিকরা বলছেন যে এই জোট রাশিয়ার উপরে নতুন করে কিছু নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছেন। ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বলা হচ্ছে, ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কিছু রুশ কর্মকর্তার নামের একটি তালিকা তৈরি করবেন, যাদের ওপরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ভারতে যোগব্যায়ামের একজন গুরু করোনা ভাইরাসের ওষুধ তৈরি করেছেন বলে যে দাবি জানিয়েছেন, সেই অনুষ্ঠানে যোগদান করায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করেছে ডাক্তারদের সমিতি। মন্ত্রী হর্ষবর্ধনের প্রতি তারা দাবি জানিয়েছিলেন তিনি যেন এই পণ্যটির বৈজ্ঞানিক তথ্য তুলে ধরেন। হর্ষবর্ধন একটি অনুষ্ঠানে যোগদান করেন যেখানে বাবা রামদেব দাবি করেন যে এই পণ্যটি ভারত সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দাবি অস্বীকার করেছে। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মিজানুর রহমান খান। বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিনকে আওয়ামী লীগের একটি কমিটিতে রাখায় বিস্ময় প্রকাশ করে তার পদত্যাগ দাবি করেছে। ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির একজন নেতা নজরুল ইসলাম খান বলেছেন, এর মাধ্যমে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার অফিসকেও দলীয়করণ করা হলো। ঢাকা স্টুডিওতে আছেন সায়েদা আক্তার। সায়েদা, বিএনপি কেন অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি করছে? মিজান, আপনি যেমনটি বলছিলেন যে অ্যাটর্নি জেনারেল অর্থাৎ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা AM আমিন উদ্দিনকে আওয়ামী লীগের একটি উপকমিটির সদস্য করায় আজকের এই সংবাদ সম্মেলনটিতে বিএনপি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে এবং সেখানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে যে সংবাদ সম্মেলনটি করা হয়েছে সেখানে বিএনপি বলেছে যে এই যে একটি দলীয় পদে অ্যাটর্নি জেনারেলকে রাখা হয়েছে তার মাধ্যমে একটি দলীয়করণের চেষ্টা করা হয়েছে প্রশাসনের মধ্যে, এবং বিএনপি বলছে যে এখন বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা করা এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা যিনি, তার নিরপেক্ষতা যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেই জন্য অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ করা উচিত। এবং বিএনপি সেখানে বলছে যে হয় দলীয় পদ থেকে অথবা এই অ্যাটর্নি জেনারেলের পদ থেকে যে কোনো একটি পদ থেকে AM আমিন উদ্দিনের পদত্যাগ করা উচিত। তো যাকে নিয়ে এই কথাবার্তা অভিযোগ অ্যাটর্নি জেনারেল, তার সঙ্গে আপনি কথা বলেছেন, তিনি কি বলছেন?
মিজান, এখানে একটু জানিয়ে রাখি যে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটিতে অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিনকে নিয়োগ দেওয়ার এই ঘটনাটি ঘটেছে 18ই ফেব্রুয়ারি। ওই দিন একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটিতে এম আমিনউদ্দিনকে নিয়োগের এই তথ্যটি জানানো হয় এবং সেখানে জানানো হয় যে এই যে উপকমিটিটি যেটি করা হয়েছে তাতে কয়েকজন পেশাজীবীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে ব্যবসায়ী নেতারা রয়েছেন। এবং আমি কিছুক্ষণ আগে যখন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে এই বিষয়টি, অর্থাৎ এই তথ্য ও গবেষণা উপকমিটিতে তাকে রাখার যে বিষয়টি, সেটি তিনি গণমাধ্যম এবং সংবাদকর্মীদের মাধ্যমে জেনেছেন, কিন্তু তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু জানানো হয়নি কিংবা এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠিও তিনি হাতে পাননি, যে কারণে বিএনপি যে পদত্যাগের দাবি করছে সেই বিষয়টি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি একটি জিনিস উল্লেখ করেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে যদি তিনি চিঠি পান, অর্থাৎ এই উপকমিটিতে তাকে রাখা সংক্রান্ত কোনো চিঠি যদি তিনি পান, অর্থাৎ তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তাহলে তিনি জানাতে পারবেন, আনুষ্ঠানিকভাবেই তিনি তার প্রতিক্রিয়া জানাবেন যে তিনি ওই দায়িত্ব পালন করতে চান কি না। তো আওয়ামী লীগ কি বলছে? এই অ্যাটর্নি জেনারেল মিস্টার আমিনউদ্দিন, তাকে কি আওয়ামী লীগের উপকমিটিতে রাখা হয়েছে? আমি আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদের সঙ্গে কথা বলেছি, যিনি ওই তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সচিব। তিনি আমাকে বলেছেন যে আওয়ামী লীগের বিষয়ভিত্তিক বিভিন্ন উপকমিটিতে বিভিন্ন ক্ষেত্র থেকে বিশেষজ্ঞদের সবসময় রাখা হয় এবং সেখানে তিনি আমাকে নিশ্চিত করেছেন যে এম আমিনউদ্দিনকে সেই কমিটিতে রাখা হয়েছে। তবে তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যে এম আমিনউদ্দিনকে সেখানে অ্যাটর্নি জেনারেল হিসেবে রাখা হয়নি, তাকে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে, যিনি একজন আইন বিশেষজ্ঞ। মিস্টার মাহমুদের দ্বিতীয় যুক্তি হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল পদটি অন্য সব দেশের মতো বাংলাদেশেও একটি রাজনৈতিক পদ এবং সেটি সাংবিধানিক পদ নয়। এবং তিনি যেটি ব্যাখ্যা করছেন তা হচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে এরকম যে অ্যাটর্নি জেনারেল পদের নিয়োগ, চাকরির সীমা কিংবা অপসারণ প্রক্রিয়া এটি সাংবিধানিক কোনো বাধ্যবাধকতার মাধ্যমে হয় না। অর্থাৎ এই পদের নিয়োগ রাষ্ট্রপতি দেন এবং তিনি যে কোনো সময় ওই নিয়োগ বাতিল করতে পারেন, যে কারণে মিস্টার মাহমুদ উল্লেখ করেছেন যে এই তথ্য ও গবেষণা উপকমিটিতে অ্যাটর্নি জেনারেলকে রাখা নিয়ে তিনি কোনো সমস্যা দেখছেন। এবং তিনি উল্লেখ করেছেন যে অ্যাটর্নি জেনারেল চাইলে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন, রাজনৈতিক দলের কর্মী হতে পারেন, সেক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই। সায়েদা, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সায়েদা আক্তার। কোভিড-19 ভাইরাসের একটি নতুন ইন্ডিয়ান স্ট্রেন বা ভারতীয় প্রজাতি অনেক বেশি বিপজ্জনক আকারে দেখা দিচ্ছে। ভারত সরকারের একজন শীর্ষস্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞ কথা জানানোর পর নতুন আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের প্রিমিয়ার মেডিকেল প্রতিষ্ঠান এইমসের অধিকর্তা ডক্টর রণবীর গুলেরিয়া জানিয়েছেন, এই নতুন স্ট্রেন শুধু অনেক বেশি সংক্রামকই নয়, এমনকি যাদের দেহে কোভিডের অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে তারাও এতে আক্রান্ত হতে পারেন। দিল্লিতে আমাদের সংবাদদাতা শুভজ্যোতি ঘোষের কাছে আমি জানতে চেয়েছিলাম, নতুন ধরনের এই ভাইরাসটি সম্পর্কে কি জানা যাচ্ছে। আমরা যেটুকু জানতে পারছি তা হলো এইটার উৎপত্তি ভারতের মহারাষ্ট্রে, এবং ভারতের যেটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, সবচেয়ে নামজাদা মেডিকেল ইনস্টিটিউট, তার অধিকর্তা রণবীর গুলেরিয়া, এবং তিনি একজন কোভিড টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্যও বটে। তিনি যেটা জানিয়েছেন যে এটা এই কারণে আরও বেশি বিপজ্জনক যে প্রথমত এটার সংক্রমণের হার অনেক বেশি, এবং দ্বিতীয়ত এটা দেখা যাচ্ছে যে যারা আগেই কোভিডে আক্রান্ত হয়েছেন এবং যাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, তারাও কিন্তু এই নতুন স্ট্রেনে রিইনফেক্টেড হতে পারেন, অর্থাৎ নতুন করে তারা আক্রান্ত হতে পারেন, সেটারও প্রমাণ পাওয়া গেছে। এবং সেই কারণেই এটা নিয়ে এতটা আশঙ্কা তৈরি হয়েছে, এটা এত বিপজ্জনক কথা তিনি জানিয়েছেন। এবং এই প্রসঙ্গে তিনি এটাও বলেছেন যে হার্ড ইমিউনিটি নিয়ে ভারতে যে একটা মিথ তার ভাষায় তৈরি হয়েছে, অর্থাৎ যে একটা দলবদ্ধভাবে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে সমাজবদ্ধভাবে, সেটা এই কারণে আশঙ্কার মুখে পড়েছে যে নতুন এই ইন্ডিয়ান স্ট্রেনটা এই রিইনফেকশনের ক্ষমতা রাখে, অর্থাৎ আগের অ্যান্টিবডি এখানে কাজ করছে না। সেই কারণেই হার্ড ইমিউনিটিও অধরা থেকে যাবে যদি এই স্ট্রেনটা আরও ছড়িয়ে পড়ে। কত সংখ্যক মানুষের মধ্যে এই স্ট্রেন ছড়িয়েছে এবং ভারতের কোথায় কোথায় এটা পাওয়া গেছে? মিজান, যেমনটা বলছিলাম যে মহারাষ্ট্রে এটার উৎপত্তি, এবং মহারাষ্ট্রে যে কোভিড টাস্ক ফোর্স আছে তার একজন সদস্য জানিয়েছেন যে তারা প্রায় 250-র মতো 240টা কেস পেয়েছেন গতকাল অবধি মহারাষ্ট্রেই শুধু। এবং এছাড়াও ভারতের আরও অনেকগুলো রাজ্যে হঠাৎ করে কিন্তু কোভিড কেসের সংখ্যা, অর্থাৎ শনাক্ত রোগীর সংখ্যা হু করে বাড়ছে। এবং এই রাজ্যগুলো হলো মহারাষ্ট্র ছাড়াও কেরালা, পাঞ্জাব, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মূলত এই 4টে রাজ্য। এবং সেখানেও এই নতুন স্ট্রেন পাওয়া যাচ্ছে এমন খবর আমরা পাচ্ছি, কিন্তু সেটা এখনও নিশ্চিতভাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না।
এটা মোকাবেলা করার জন্য বা এটার বিস্তার ঠেকানোর জন্য মানে ভারতের কর্তৃপক্ষ কি করছে? মহারাষ্ট্র, যেটা সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য, তার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কিন্তু এদিনই জানিয়েছেন যে পরিস্থিতি রাজ্যে এতটাই উদ্বেগজনক যে তারা মুম্বাইতে আবার নতুন করে লকডাউন জারির কথা ভাবছেন এবং আগামী 7 দিনের মধ্যেই, এ সপ্তাহের মধ্যেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি সতর্ক করে দিয়েছেন। ফলে এই নতুন স্ট্রেন নিয়ে একটা উদ্বেগ যে ভারতে ছড়িয়ে পড়েছে সেটা বোঝাই যাচ্ছে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। বাংলাদেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল এবং ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভের মুখে সরকার আজ বিশ্ববিদ্যালয় খোলার কথা ঘোষণা করেছে। শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আগামী 24শে মে থেকে খুলে দেওয়া হবে সব পাবলিক বিশ্ববিদ্যালয় এবং তার আগে সকল আবাসিক শিক্ষার্থী ও কর্মচারীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে, কিন্তু শিক্ষার্থীদের দাবি এখনই খুলে দেওয়া হোক। ঢাকা থেকে সাইয়েদ আক্তারের আরও একটি প্রতিবেদন। বাংলাদেশে গত এক সপ্তাহে পরপর কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হল খুলে ক্যাম্পাস চালুর দাবিতে আন্দোলন করছেন। এর মধ্যে প্রথমে গত মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের মারামারির পর তারা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে। এরপর বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি তোলেন দ্রুত তাদের আবাসিক হল খুলে দিয়ে পাঠ কার্যক্রম চালু করতে হবে। এমন প্রেক্ষাপটে সোমবার বিষয়টি মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচনা হয়। এরপরই দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে মহামারীর কারণে মার্চের 17 তারিখ থেকে বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আজ শিক্ষামন্ত্রী বলেছেন, এখন পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার আগে সবগুলো প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের টিকাদান করে মহামারীর ঝুঁকি নিরসন করা হবে। আবাসিক হলগুলো খোলার আগেই আমরা আমাদের সকল আবাসিক ছাত্রছাত্রী, শিক্ষার্থী যারা আছেন, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদেরকে আমরা টিকা প্রদানের ব্যবস্থা করব। আজ মোট 220টি হলে প্রায় 1,30,000 আবাসিক শিক্ষার্থী আছেন। তো আমরা আবাসিক সকল শিক্ষার্থীকে এই 17 মের আগেই টিকা দেবার ব্যবস্থা করব ইনশাল্লাহ। এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে হল খুলে দেওয়ার দাবির পেছনে একটি বড় কারণ হচ্ছে সরকারি কর্ম কমিশনের অধীনে আসন্ন বিসিএস পরীক্ষায় অংশ নিতে চান শিক্ষার্থীরা, যা আগামী মার্চ মাসে শুরু হবার কথা রয়েছে। এখন শিক্ষামন্ত্রী বলেছেন, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার তারিখের সাথে সামঞ্জস্য রেখে বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। এদিকে সরকারের এই সিদ্ধান্তে খুশি নন বেশিরভাগ আন্দোলনকারী শিক্ষার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার সকাল 10টার মধ্যে তাদের হল ছাড়ার নির্দেশ দিলেও তা মানেননি শিক্ষার্থীরা। এখন মে মাসে বিশ্ববিদ্যালয় খোলার সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তারা দাবি করছেন, এখনই হল খুলে দিতে হবে। আমরা আজকে হলে উঠেছি, মেয়েরা একটা হলে উঠেছি এবং পর্যায়ক্রমে মেয়েরা আমরা অন্যান্য হলগুলোতে উঠে যাবো। আমরা 17 মে পর্যন্ত অপেক্ষা করব না। অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। তো এই স্টুডেন্ট গুলো বিগত 1 বছর যাবৎ বাড়িতে ছিল, তো এদেরকে টিউশনের জন্য অনেকে এখানে আসতে হয়েছে। তাছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু ব্যাচের ফাইনাল পরীক্ষা তারা অনলাইনে নিচ্ছিল আর কি। তো সেক্ষেত্রে এই যে পরীক্ষাগুলো, এগুলোর জন্য আমাদের বিপুল পরিমাণ শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে থাকতে হচ্ছিল আর কি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার পর্যন্ত হল খুলে দেওয়ার আন্দোলন স্থগিত করেছেন। সাইয়েদ আক্তার, আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। এবারে ফোন ইনের জন্য আপনাদের ঢাকায় নিয়ে যাচ্ছি। সেখান থেকে অনুষ্ঠানের এই অংশটুকু পরিচালনা করছেন সাইয়েদা আক্তার। সাইয়েদা। বিবিসি বাংলার পরিক্রমার ফোন ইনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। ফোন ইনে আজ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ এবং করোনা ভাইরাস সংক্রান্ত শ্রোতাদের প্রশ্নের জবাব দেবেন ঢাকার ইউনাইটেড হসপিটালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার রওশন আরা খানম। যোগ দিতে চাইলে 01-714-115578 এই নম্বরে SMS করে আপনাদের নাম ঠিকানা জানিয়ে দিতে পারেন। অনুষ্ঠানের চলাকালেও আপনারা যদি পাঠিয়ে দেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। চলে যাই আমাদের শ্রোতাদের কাছে, যারা ইতিমধ্যেই আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত হয়েছেন। শুরুতেই যোগ দেবেন রাজশাহীর শ্রোতা মাকসুরা রহমান। মাকসুরা, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। দয়া করে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে মাসকুরা রহমান বলছি। আমার প্রশ্নটা হচ্ছে টিকা সম্পর্কে, করোনা ভাইরাস নিয়ে। যেটা হলো, টিকা আসার পূর্বে আমরা করোনায় যে সকল স্বাস্থ্যবিধি মেনে চলেছি, টিকা গ্রহণের পরেও কি তা আমরা পূর্ণাঙ্গ রূপেই মেনে চলার প্রয়োজন আছে,
যদি থাকে তাহলে তা কতটুকু? মাসকুরা, অনেক সুন্দর কোশ্চেন। সেটা হচ্ছে যে আমরা কোভিড চলাকালীন সময়ে প্যান্ডেমিকের এই পুরো সময়টাতে যে স্বাস্থ্যবিধি মেনে চলেছি, আমরা টিকা নেওয়ার পরেও হচ্ছে যে সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। প্রথম ডোজ নেওয়ার পরে কিছুটা ইমপ্রুভমেন্ট, মানে আপনার ইমিউনিটি কিছুটা বাড়বে, এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পরে আমরা মনে করি যে নিয়ার অ্যাবাউট 70 to 90% কাভারেজ দিবে। তারপরেও আপনার কোনো টিকায় আসলে 100% কাভার দেয় না। সেই ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে আমাকে প্রতিরোধের ব্যবস্থাগুলো অবশ্যই নিয়ে থাকতে হবে। ধন্যবাদ। রাজশাহী থেকে প্রশ্নটি করেছিলেন মাশকুরা রহমান। এবারে পিরোজপুরের একজন শ্রোতা শাহনাজ আক্তার। শাহনাজ আক্তার, আপনার রেডিওটি দয়া করে বন্ধ করে নেবেন, না হলে সাউন্ড এখানে আপনার টেলিফোন লাইনটিতে বিঘ্ন ঘটাবে। আপনি প্রশ্নটি করুন দয়া করে। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হলো, যাদের শ্বাস আছে, তারপর অ্যালার্জি, অ্যাজমা, তারা কি টিকা নিতে পারবে? যাদের শ্বাসকষ্ট, অ্যাজমা, বুকের অন্যান্য সমস্যা বা যে কোনো ধরনের অসুখে ভুগছেন, যেমন ডায়াবেটিস, প্রেশার বা হার্টের সমস্যা, তারাই হচ্ছে মানে প্রায়োরিটি পাবে। তাদেরকে আসলে আমরা একটু এগিয়ে রাখবো টিকার তালিকার ক্ষেত্রে, এবং তারাই হচ্ছে যে সবার আগে টিকা নেবেন। তবে শর্ত হচ্ছে, যদি আপনি শ্বাসকষ্টের রোগী হয়ে থাকেন তাহলে শ্বাস অবশ্যই আপনার কন্ট্রোলে থাকতে হবে। শ্বাসকষ্ট অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে। কোনো জ্বর বা কোনো ইনফেকশনের মধ্যে আমরা টিকা নিতে নিষেধ করি। ধন্যবাদ। এবারে কুড়িগ্রামের একজন শ্রোতা সোলাইমান হোসেন। জি, আমরা শুনতে পাচ্ছি। আপনি দয়া করে প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে আমি দীর্ঘদিন যাবৎ অ্যাজমায় ভুগছিলাম, মানে অনেক দিন যাবৎ আমার গলার ভিতরে কাশি জমে থাকতো। আমি যখন শুতে যেতাম, অর্থাৎ রাত্রের দিকে এটা বেঁচে যেত, আমি নিঃশ্বাস নিতে পারতাম না। হ্যাঁ, তো পরবর্তীতে ডাক্তার সাথে যোগাযোগ করার পর আমার ইনহেলার জাতীয় এবং কিছু ওষুধ সহ দিয়েছিল, আমি সেবন করতেছিলাম। কিন্তু এটা নেওয়ার পরেও আমার নাকের ডগা, অর্থাৎ নাক এবং গলার ছিদ্র যেখানে আমি দিতে হয়েছে সেখানে এখনো কিছু কাশি জমা থাকে। আর এটা ইনহেলার নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার বুকে ব্যথা হয়, হাতের দিকে ব্যথা হয়, কিন্তু এটা এখনো সারছে না। এখন আমি কি করতে পারি? আচ্ছা, আপনার কথা মতো আমি যেটুকু বুঝলাম, আপনি ব্রঙ্কিয়াল অ্যাজমায় ভুগছেন এবং ডাক্তারের পরামর্শ মতো কিছু ইনহেলার, কিছু ওষুধপত্র নিয়ে কিছুটা উপকৃত হয়েছেন, মানে অনেকাংশে উপকৃত হয়েছেন। শুধু গলার কাছে একটু কাশির মতো এবং বুকে ব্যথাটা সারছে না। সো আমার কাছে মনে হয় আসলে আমাদের অনেকগুলো ওষুধ বাজারে এখন অ্যাভেলেবল, অনেক অপশন খোলা আছে। আপনি যে ডক্টরের কাছে দেখিয়েছেন তার কাছে আরো একবার একটু যান, গিয়ে আপনার বর্তমান সমস্যাগুলোর কথা বলেন। উনি হয়তো একটা দুইটা ওষুধ এদিক ওদিক অ্যাডজাস্টমেন্ট করে দিলেই বাকিটুকু সেরে যাবে। আর যারা কাশিতে ভুগতে থাকেন, অনেকদিন কাশি দিতে থাকলে তাদের একটু বুকে ব্যথা, আসলে মাস্কুলোস্কেলেটাল পেইন বলি আমরা, বা মাংসপেশির ব্যথা বলি, সেটা হতে পারে। এই ধরনের ক্ষেত্রে দেখা যায় একটু গরম শেক যদি আপনি দিতে পারেন আপনার বুকের মাসেলে, তাহলে ব্যথাটা আরেকটু কমে আসবে বা আপনি একটু আরাম পাবেন। তবে অবশ্যই ডক্টরের সঙ্গে দেখা করবেন। ধন্যবাদ। এবারে সিলেটের শ্রোতা সাদিয়া সুলতানা তমা, তিনি তার প্রশ্নটি নিয়ে আসছেন। জি, আমার কোয়েশ্চনটি হচ্ছে, শ্বাসকষ্টের লক্ষণগুলো কি কি? আসলে শ্বাসকষ্ট তো নিজেই একটা লক্ষণ। রোগের অনেকগুলো লক্ষণের মধ্যে যেমন কাশি হতে পারে, জ্বর হতে পারে, শ্বাসকষ্ট এটাই একটা লক্ষণ। আপনি এখন কোনো অসুখের নাম স্পেশালি বললেন কিনা বা কিছু জানতে যাচ্ছেন কিনা, প্রশ্নটা আমার কাছে পুরোপুরি পরিষ্কার না। তমা, আপনি কি অন্য কিছু জানতে চাচ্ছিলেন? অর্থাৎ মানে ঠিক কখন বুঝতে পারবেন? আচ্ছা, আমাদের এই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তো সাধারণত কি লক্ষণগুলো দেখে কেউ আইডেন্টিফাই করতে পারবে যে তার আসলে শ্বাসকষ্ট আছে? আচ্ছা, শ্বাসকষ্ট এমন একটা জিনিস, পেশেন্ট নিজেই বুঝতে পারবে যে আমার শ্বাস নিয়ে দম ভরছে না বা আমার বুকের ভিতরে বাতাসটা পুরোপুরি যাচ্ছে না। আর বাইরে থেকে তার আশেপাশের লোকজন দেখবে যে তার শ্বাসের রেট, যেটা বলি আমরা, বা প্রতি মিনিটে যতবার শ্বাস নেওয়ার কথা তার থেকে অনেক বেশি হচ্ছে, বুকটা অনেক বেশি উঠানামা করছে। অনেক সময় দেখা যায় যে গলার কাছে যে মাসেল গুলো আছে সেই মাংসপেশিগুলো দেবে যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে চেস্টের ঠিক নিচে, পেট এবং চেস্টের মাঝামাঝি জায়গাটা অনেকখানি ঢুকে যাচ্ছে।
বা হচ্ছে যে আমাদের বক্ষ পিঞ্জর যেটা আছে সেই রিবস এর মাঝখানের অংশগুলো প্রতিটা শ্বাসের সাথে ভিতরে ঢুকে যাচ্ছে এবং ডিসকমফোর্ট, পেশেন্ট মানে দেখলে বোঝা যাবে যে পেশেন্ট একটু কষ্ট পাচ্ছে। এটা হচ্ছে বাইরের থেকে আমাদের বোঝার নিয়ম, মানে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা করি যে ওরা তো আসলে ওরকম স্পেসিফিক্যালি বলতে পারে না, এগুলো আমরা খুব ভালোভাবে খেয়াল করতে মানে করি আর কি। কিন্তু যারা অ্যাডাল্ট বা যারা হচ্ছে যে একটু বড় বলতে পারে, তারা নিজেরাই আসলে বলে যে শ্বাস নিয়ে আমার বুক ভরছে না বা আমি পুরোপুরি বাতাস পাচ্ছি না। আপনাকে ধন্যবাদ। এবারে আমাদের রংপুরের একজন শ্রোতা তাসলিমা তিশা। জি, শুনতে পাচ্ছি। জি, আমরাও শুনতে পাচ্ছি, আপনি দয়া করে প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে যে আমার পুরো বছরেই সর্দিটা থেকে যায়, অর্থাৎ আমার অল্পতেই অতিরিক্ত ঠান্ডা লাগে। যেমন প্রতিদিনের গোসলের সময়টা যদি একটু আর কি পরিবর্তন হয়, কোথাও একটু বিলম্ব হয়, তখন আমার সর্দি হয়ে যায়। কিন্তু এই অতিরিক্ত ঠান্ডাটা আমার কেন? অতিরিক্ত ঠান্ডার কারণ বলতে গেলে কিন্তু অনেক রকমের কারণ হতে পারে। যেমন আপনার যদি অ্যালার্জি প্রবলেম থেকে থাকে, কথা শুনে মনে হলো আপনার কোল্ড অ্যালার্জি আছে, আপনি ঠান্ডাটা সহ্য করতে পারেন না। সেকেন্ড হচ্ছে যে আপনার ফ্যামিলিতে যদি অ্যাজমা বা এরকম অ্যালার্জি থাকে, তাহলে সেটা আপনার মধ্যে জেনেটিক কারণে কিছুটা হলেও আসতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে লাইফস্টাইল, যেমন আপনি ভিজা চুল বা গোসলের সময় পরিবর্তিত হলে সহ্য করতে পারেন না, সেক্ষেত্রে আপনার লাইফস্টাইল আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। যেমন ঠিক নির্দিষ্ট সময় গোসল করার চেষ্টা করা বা গোসলের পরে পরে আপনার চুলটা ঠিক মতো শুকিয়ে নেওয়া, বা হচ্ছে যে প্রচন্ড রকমের ঘেমে গেলে কাপড়টা তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলা, গরমের দিনে সুতির কাপড় পরা, ঠান্ডার দিনে একদম ঠান্ডা বাতাসটা অ্যাভয়েড করা, এবং পরবর্তীতে হচ্ছে যে এর পরের পদক্ষেপ হচ্ছে আপনার ডাক্তারের সাথে কথা বলে অ্যালার্জি কন্ট্রোল করার জন্য কিছু ওষুধ আপনাকে খেতে হবে। তবে আপনার ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার পরিবর্তনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর কারণ খুঁজে দেখতে হবে, এখানে কিছু পরীক্ষা নিরীক্ষারও মানে হেল্প নিতে হবে আর কি। ধন্যবাদ। এবারে ঢাকার শ্রোতা আবুল হাসনাত মাসুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি গত জুনে করোনা আক্রান্ত হয়েছিলাম। আমার তেমন কোনো সিনড্রোম ছিল না, বাট তারপর থেকে আমার মনে হয় যে গলার মধ্যে একটা অস্বস্তি একটা ভাব আছে, আর মাঝে মধ্যে একটু ঢোক গিলতে সমস্যা হয়। বাট অস্বস্তিটা কন্টিনিউয়াসলি গত 4-5 মাস ধরেই আছে। হ্যাঁ, মনে হচ্ছে যে গলার মধ্যে কিছু বেজে আছে, আটকে আছে, এরকম একটা ব্যাপার আর কি। এটার আপনি এমনি সর্দি কাশি এরকম না, সর্দি কাশি এই ধরনের কোনো সিম্পটম কি আছে নাকি গলার কাছে এটাই? না, সর্দি কাশি কিছুই নেই, কাশিও নেই। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলি, কোভিড হয়েছিল সেটা তো 6 থেকে 8 মাস হয়ে যাচ্ছে আপনার, ইনশাআল্লাহ এতদিনে ফুল রিকভারি হয়ে যাওয়ার কথা, যেহেতু আপনার খুব বেশি কমপ্লিকেশন ছিল না বা আপনাকে হসপিটালে ভর্তি হতে হয় না, অক্সিজেন নিতে হয় নাই। এই দিকটা থেকে আমরা মনে হয় আপনাকে নিরাপদই বলতে পারি। আপনার গলার কাছে যে কিছু একটা আটকে আছে, এটা কিন্তু অনেক সময় আমরা জিআরডি পেশেন্ট বা অ্যাসিডিটি পেশেন্টের ক্ষেত্রে পেয়ে থাকি। আপনি মানে ইচ্ছা আমরা যে আমাদের অ্যাসিডিটির জন্য যে ওষুধগুলো লিখি সেগুলোর মধ্যে থেকে কিছু একটা ট্রাই করতে পারেন। আর অ্যান্টি হেলমিনথিক বা কৃমির ওষুধ খেতে হবে আপনাকে। এটা আমাদের আসলে 3 থেকে 6 মাস পর পরই প্রত্যেকেরই খেয়ে ফেলা দরকার। এটুকু ট্রাই করেন, আর না হলে তারপরে একটু ডক্টরের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। এবারে পিরোজপুরের একজন শ্রোতা মোহাম্মদ তাইদুল ইসলাম। আমার বয়স 52, আমার অ্যাজমা আছে এইরকম যে আমি যদি হাসি দেই, কন্টিনিউ হাসি দিতে থাকি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। তাই আমি যদি হাসি হয় তো কন্টিনিউ হাসি হইতে থাকে, এক কথায় 15-20টা হাসি দেওয়ার সাথে সাথে নাক থেকে পানি বাহির হয়ে আসে। পানি বাহির হয়ে আসলে তখন শ্বাস নিতে কষ্ট হয়। তবে আমি মন্টিলুকাস্ট জাতীয় ওষুধ খাই, কিন্তু তাতে হাসি কমে না, কিন্তু ওই ফ্যাক্সোফেনাডিন খাইলে হাসি কমে। তাহলে এই অবস্থায় আমি কি ওষুধ খেলে আমি ভালো থাকতে পারবো? আচ্ছা, আপনার আসলে মেন সমস্যাটা নাক রিলেটেড মনে হলো। আপনার এটা শুধু অ্যাজমা না, অ্যাজমার সাথে আপনার অ্যালার্জিক রাইনাইটিস এই অসুখটুকু আছে, যেটার জন্য আপনার নাকের এই যে রানিং নোজ বা পানি পড়ে, বন্ধ হয়ে যায়, অসম্ভব রকমের হাঁচি আসতে থাকে, সেটাতে আপনি সাফার করছেন। আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো কন্টিনিউ করবেন। এর বাইরে হচ্ছে আমাদের একটু স্টেরয়েড ন্যাজাল স্প্রে আমরা অ্যাডভাইস করি, যেটা আপনাকে রিলিফ দিবে এবং এটা অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে হয় আসলে। সুতরাং আপনি আপনার নিকটস্থ ডক্টরের সঙ্গে, বক্ষব্যাধি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে নিয়ে একটা প্রেসক্রিপশনের ব্যবস্থা করবেন। ধন্যবাদ। এবারে খুলনার একজন শ্রোতা ভাবনা বালা, তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে।
হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে কি শ্বাসতন্ত্রের সমস্যা কেন হয় আর এটা রোধে করণীয় কি? আসলে শ্বাসতন্ত্রের সমস্যা তো অনেক কারণে হতে পারে, যেমন কিছু অ্যালার্জি রিলেটেড হয় যেটা আপনার পরিবেশের বিভিন্ন কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে। আবার অনেক সময় হচ্ছে অনেক ইনফেকশন থেকে হয়, সেটা ভাইরাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। সেক্ষেত্রে আপনার একটু হেলদি এনভায়রনমেন্ট আপনাকে মানে পছন্দ করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার খুব ডাস্টি এরিয়া বলতে আমরা যেটা বোঝাই, বাতাসের সঙ্গে যেখানে ময়লা ধুলার পরিমাণ অনেক বেশি, সেই ধরনের পরিবেশ অ্যাভয়েড করতে হবে। সবার উপরে বলতে হবে স্মোকিং যারা করছেন তারা অবশ্যই করবেন না, এবং স্মোকারের পাশে থাকা যাবে না, কারণ স্মোকিং বা ধূমপান করলে ধূমপানের যে পরিমাণ ক্ষতি হয় সমান পরিমাণ ক্ষতি হয় পাশে যে আছে তার জন্য। এছাড়া গ্রামের দিকে আরো একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে আমরা লাকড়ির চুলা বলি বা খড়ির চুলা যেটা বলি, সেখান থেকে যে ধোঁয়া তৈরি হয় সেটাও স্মোকারদের মতো ধূমপানের মতোই মহিলাদের ক্ষতি করে। সো সবকিছু মিলিয়ে আপনাকে নিজেকে ঠিক করে নিতে হবে যে কি কি আপনার আশপাশে আছে এবং কোনটা আপনাকে পরিহার করে চলতে হবে। আর কিছু টিকার বন্দোবস্ত আছে, যেমন রিপিটেড ইনফেকশন যাতে না হয় তাদের ক্ষেত্রে আমরা যেমন ছোটবেলাতে টিবির টিকা দিয়ে ফেলি বাচ্চাদেরকে, এখন ম্যান্ডেটরি। এর বাইরে আপনি ইনফ্লুয়েঞ্জার টিকা বা হচ্ছে নিউমোনিয়ার টিকা নিতে পারেন, আর বাকি যেগুলো বললাম সেগুলো মেনে চলবেন। ধন্যবাদ। এবারে রংপুরের একজন শ্রোতা লাবণী আক্তার, তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে শ্বাসতন্ত্রীয় রোগ, যে টানা হাসি, কাশি এবং শ্বাসকষ্ট, এটা থেকে তাৎক্ষণিক নিরাময়ের কি কোনো উপায় আছে? আর হচ্ছে এই বক্ষীয় সমস্যা, এজন্য হাঁসের মাংস, কবুতরের মাংস, গরুর মাংসতে কোনো প্রভাব ফেলে অথবা কোনো শাকসবজি, এটা কোনো ঠান্ডা প্রবলেম ফেলে কি? আমি জানতে চাচ্ছি। আচ্ছা, প্রথম অংশটুকুর উত্তরটা আমি আগে দিয়ে নেই যে আপনি ইমিডিয়েট রিলিফ যদি পেতে চান তাহলে আসলে আমাদের শ্বাসতন্ত্রের রোগের জন্য বা শ্বাসকষ্ট কাশির ওষুধগুলোর মধ্যে দুই ধরনের ওষুধ আছে। কিছু হচ্ছে প্রিভেন্টার বা প্রতিরোধ করে, কিছু হচ্ছে রিলিভার বা আপনাকে সাথে সাথে রিলিফ দিবে, বা যেটা আপনি নেবুলাইজ করে নিলে বা আপনি ইনহেলারের সাথে টেনে নিলে আপনার 5 মিনিটের মধ্যে অ্যাকশন শুরু হবে। আপনি আধা ঘন্টা পর্যন্ত, 2 ঘন্টা পর্যন্ত, মানে 30 মিনিট থেকে 2 আওয়ার্স পর্যন্ত আসলে সিম্পটম ফ্রি থাকবেন বা আপনার কোনো কষ্ট থাকবে না। এটা হচ্ছে ইমিডিয়েট রিলিফের উপায়। তবে এটা টেম্পোরারি, এটা দিয়ে আসলে লাইফ চলে না। সো আপনাকে এর সাথে অবশ্যই প্রতিরোধকারী ওষুধ ব্যবহার করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে মাংসের কথা বা অ্যালার্জি কম্পোনেন্ট গুলোর কথা বললেন, সেটা সবার ক্ষেত্রে একই রকম ভাবে প্রযোজ্য নয়। এক একজনের শরীর এক এক রকম ভাবে রিয়াকশন করে। এখন কারো হয়তো বা হাঁসের মাংস খেলে কষ্ট হয় বা তার মানে অ্যালার্জি রিয়াকশন হয়, আর একজনের নাও হতে পারে। সো গণহারে আমরা বলবো না যে এই খাবারগুলো আপনি বাদ দিবেন। পেশেন্ট আসলে খাবে, যদি দেখতে পায় বা অবজার্ভ করে যে তার এটা খাওয়ার পরে সমস্যা হচ্ছে যে কোনো ধরনের, তাহলে সেটাকে সে অ্যাভয়েড করবে। এটা একদমই ডিফারেন্ট হয়, পার্সন টু পার্সন ভ্যারি করে। সো কমন কোনো প্রেসক্রিপশন নাই যে এই খাবারগুলো আপনাকে পরিহার করে চলতে হবে। কিন্তু সেক্ষেত্রে হঠাৎ করে শ্বাসকষ্ট হওয়ার মতো পরিস্থিতি কি সাধারণত অ্যালার্জি কি থেকে হয়? মানে ধরুন সাধারণ অ্যালার্জি যেটা হয় সাধারণত, হ্যাঁ হতে পারে, যেমন পিনাট জাতীয় জিনিসগুলো খুব বেশি অ্যালার্জিক রিয়াকশন করতে পারে। ভেরি রেয়ার যে আমি প্রথমবার খেয়েছি আর এত বেশি খারাপ হয়ে গেলাম, সেটা খুবই রেয়ার, ওরকম ভাবে হয় না। আর যার একবার অ্যালার্জিক রিয়াকশন হয়েছে তার সাবধান হয়ে যাওয়াটা বেটার। মানে আমি জাস্ট খাবার খেলাম আর একদম আমার শ্বাসকষ্ট আমি মরে যাচ্ছি, এরকম সমস্যা খুব কম হয়, না সেটা বলবো না, তবে খুব কম। মানে যাদের এটা হয় তাদের আমরা ডায়াগনোস করে তাদের সাথে ইনজেকশন ফর্মে ওষুধ দিয়ে রাখি যে আপনি কোনো কিছু যদি অ্যাক্সিডেন্টালি খেয়ে ফেলেন তাহলে আপনার মাসেলের মধ্যে জাস্ট ইনজেকশনটা পুশ করে দিবেন। এরকম ব্যবস্থা অনেক রোগীকে দিতে হয় আমাদের আসলে, মানে যদি সেটা সাথে সাথে তাৎক্ষণিকভাবে আইডেন্টিফাই করা যায়। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে যদি আমরা বুঝতে পারি, যদি ক্লিয়ারলি, তখন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার রওশন আরা খানম। শ্রোতাদের আজকে যারা প্রশ্ন করেছেন এবং যারা আজকে সংযুক্ত করতে পারিনি সকলকে ধন্যবাদ জানিয়ে ফিরিয়ে নিয়ে যাব বিবিসির লন্ডন স্টুডিওতে। সেখানে রয়েছেন মিজানুর রহমান খান। সায়েদা, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে ফোন ইন পরিচালনা করছিলেন সায়েদা আক্তার। অনুষ্ঠান শেষ করার আগে সংবাদ শিরোনাম: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের গাড়ি বহরে চোরাগোপ্তা হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত। বাংলাদেশে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি করেছে বিএনপি। আর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হল ঈদের পর খুলে দেওয়ার ঘোষণা। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন।
There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.